ইউপিএসসি সম্বন্ধে ক্লিয়ার কাট একটা আইডিয়া পেয়েছিলে তোমরা লাস্ট লেকচারে, আমি প্রিভিয়াস লেকচারে তুমি দেখে থাকবে। আজ আমরা ডিসকাস করব পাবলিক সার্ভিসের সম্বন্ধে। যত পাবলিক সার্ভিস আছে আমাদের দেশে, যেটা বলতে পারো সে মানুষ মানে সেবা আয়োগ যেটা বলছে, ঠিক আছে, পাবলিক সার্ভিস যত আছে সেই সমস্ত নিয়ে আজকে ডিসকাস করব। আমাদের দেশে পাবলিক সার্ভিসকে যদি ক্লাসিফিকেশন করি তা বলছে পাবলিক সার্ভিসেস মানে হচ্ছে এটাকে বলে সিভিল সার্ভিস, যে ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিস এক্সামিনেশান বলে না, ইউপিএসসি, ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন, এইগুলো অ্যাকচুয়ালি যে পাবলিক সার্ভিস বা সিভিল সার্ভিস বা গভর্নমেন্ট সার্ভিস ইন ইন্ডিয়া তিনটে ক্যাটাগরিতে ডিভাইড করা আছে: অল ইন্ডিয়া সার্ভিসেস, সেন্ট্রাল সার্ভিসেস, স্টেট সার্ভিসেস। তার মানে অল ইন্ডিয়া সার্ভিস AIS, আর সেন্ট্রাল সার্ভিস মানে সেন্টারের থেকে যে সার্ভিসগুলো দিচ্ছে, আর স্টেট সার্ভিস মানে স্টেট থেকে যে সমস্ত আমরা সেবাটা পাচ্ছি। অ্যাকচুয়ালি এটা কিন্তু গভর্নমেন্ট অফিসিয়াল সিভিল মানে মানে পাবলিক যেটা ম্যান টু ম্যান যেটা সার্ভিসটা দেওয়া হয়, বুঝতে পারছো, সেই সব অথরিটি বডিগুলো, মনে করো বিডিও অফিস, SDO অফিস, এই সমস্ত বড় বড় যে অফিসগুলো, এই সব অফিসে যে সমস্ত এগুলোই বলে পাবলিক সার্ভিস বলে, ঠিক আছে। তো আমাদের দেশে অ্যাকচুয়ালি 1963 সালে কী হয়েছে, প্রভিশন ওয়াজ মেড ফর ক্রিয়েশন অফ 3 মোর অল ইন্ডিয়া সার্ভিস। প্রথমে আমি কি বললাম, অল ইন্ডিয়া সার্ভিস, এটা অল ইন্ডিয়া সার্ভিস যেটা বলছি না, এই অল ইন্ডিয়া সার্ভিসের মধ্যে তিনটে সার্ভিস আছে। একটা হচ্ছে IAS, ইন্ডিয়ান অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস; IPS, ইন্ডিয়ান পুলিশ সার্ভিস; IFS, ইন্ডিয়ান ফরেন সার্ভিস, ফরেস্ট সার্ভিস, ফরেন সার্ভিস নয়, ফরেস্ট সার্ভিস, ঠিক আছে। তো IAS, IPS অ্যান্ড IFS, এই তিনটে সার্ভিস। তো ফরেস্ট সার্ভিস হচ্ছে, তুমি বুঝতে পারছো, বন দপ্তর যেটা। আচ্ছা, ইন্ডিয়ান পুলিশ সার্ভিস মানে যে পুলিশ অফিসার, যে সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ, DIG, SP, এই সমস্ত বলে না, তো এই সমস্তগুলো যে সার্ভিসগুলো, যেগুলো ইউপিএসসি দিয়ে এক্সামগুলো ক্লিয়ার করে যেতে হয়। আর IAS তো জানো, ডিস্ট্রিক্ট কালেক্টর, যে কোনো একটা এরিয়া ডিস্ট্রিক্ট কালেক্টর, সে একটা IAS অফিসার, এবং IAS এক্সাম যেটা। তো এছাড়াও এই তিনটে বডি ছাড়াও আরও কিছু অ্যাড করার কথা বলা হয়েছিল 1963 সালে। এখানে কি বলছে, ইন্ডিয়ান ফরেস্ট সার্ভিস, ইন্ডিয়ান ফরেস্ট সার্ভিস, ইন্ডিয়ান মেডিকেল অ্যান্ড হেলথ সার্ভিস, অ্যান্ড ইন্ডিয়ান সার্ভিস অফ ইঞ্জিনিয়ারিং, ঠিক আছে, ইঞ্জিনিয়ারিং সার্ভিস যেটা, ঠিক আছে। তো এই সবগুলোকে অ্যাড করতে বলা হয়েছিল, কিন্তু শুধু অ্যাড করা হয়েছিল কি, অনলি ফরেস্ট সার্ভিস কেম ইনটু এক্সিস্টেন্স ইন 1966। তার মানে 1966 সালের আপডেট অনুযায়ী বলা যেতে পারে আমাদের দেশে তিনটে কি আছে, অল ইন্ডিয়া সার্ভিস আছে: IAS, IPS, IFS। ওকে, তাহলে এই যে এটা মানে মানে এইটা বলা হয়েছে। এবার বলছে সিভিল পোস্ট, যে মানে অ্যাকচুয়ালি এদেরকে সিভিল পোস্ট বলে। সিভিল পোস্ট মানে কি জানো, সিভিল পোস্ট মানে হচ্ছে যেটা এই যে আর্মি, মিলিটারি যেগুলো পোস্টগুলো আছে, নেভি, এই সব পোস্টগুলো বাদ দিয়ে যে সমস্ত পোস্ট মানুষের সরাসরি কন্ট্যাক্টে এসে কাজ করে, বুঝতে পারছো। একটা ডিস্ট্রিক্ট কালেক্টর কী করে, সে ডিস্ট্রিক্টটা কীভাবে ডেভেলপ হবে সেই সমস্ত কাজগুলো দেখে। সিভিল পুলিশ সার্ভিস, সে সমাজে ল অ্যান্ড অর্ডার মেনটেন রাখছে, ঠিক আছে, বা বিডিও অফিসে, এই সমস্ত এগুলো হচ্ছে সিভিল পোস্ট, পাবলিক সার্ভিস এটা বলে। হ্যাঁ, তো কি বলছে, সিভিল পোস্ট মিন্স অ্যান অ্যাপয়েন্টমেন্ট অর অফিস অর এমপ্লয়মেন্ট অন দ্য সিভিল সাইড অফ অ্যাডমিনিস্ট্রেশন অ্যাজ ডিস্টিংগুইশ ফ্রম দ্য মিলিটারি সাইড। ওকে, আচ্ছা, এবার সবসময় তোমরা দেখবে কিছু কিছু টার্ম সিনেমা দেখাকালীন দেখতে পাও তোমরা, যে ইউ আর ডিসমিসড। হ্যাঁ, মানে কোনো একটা গভর্নমেন্ট অথরিটি, বড় অফিসার, তা কোনো একটা নিচের অফিসারকে বললো ইউ আর ডিসমিসড, বা কাউকে বললো একে রিমুভ করা হলো, রিমুভাল করা হলো, ঠিক আছে, পোস্ট থেকে রিমুভ করা হলো। তো এই যে দুটো টার্ম, ডিসমিসাল আর রিমুভাল,
এই দুটো টার্মের মধ্যে একটা বেসিক ডিফারেন্স আছে, সেটা আমাদের জানতে হবে। প্রথমটা কি বলছে, ডিসমিসাল মানে হচ্ছে ফর্মাল ডিসকোয়ালিফিকেশন ফর ফিউচার এমপ্লয়মেন্ট আন্ডার দ্য গভর্নমেন্ট। ঠিক আছে, মানে ডিসকোয়ালিফাই করা হলো, তাকে একদম পোস্ট থেকে বাদ দিয়ে দেওয়া হলো ফর ফিউচার এমপ্লয়মেন্ট অলসো। কিন্তু পরেরটা কি বলছে, রিমুভাল হচ্ছে নট ডিসকোয়ালিফাই ফর ফিউচার এমপ্লয়মেন্ট আন্ডার দ্য গভর্নমেন্ট, মানে জাস্ট রিমুভ করা হলো, তার পোস্টটা থেকে তাকে সরিয়ে দেওয়া হলো। কিন্তু তাকে ভবিষ্যতের জন্য ডিসকোয়ালিফাই করা হলো না, মানে এই ডিসমিস করা মানে এটা বেশি পানিশমেন্ট, বেশি বলতে পারো। ঠিক আছে, কারণ একে ভবিষ্যতের জন্য একেবারে ডিসকোয়ালিফাই করা হচ্ছে। ঠিক আছে, তো এই দুটো টার্ম একটু মাথায় রাখবে। এরপরে কি বলছে, অল ইন্ডিয়া সার্ভিস আমরা দেখছি, এক্ষুনি একটু আগেই ডিসকাস করলাম, 3টে সার্ভিস আছে। ইন্ডিয়ান অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস, এর মধ্যে যত কালেক্টর অফিস টফিস থেকে শুরু করে এসডিও দেখতে পারো না, এগুলো সব আইএএস দিয়ে আসতে হয়। ঠিক আছে, আচ্ছা, ডিস্ট্রিক্ট ইন্ডিয়ান পুলিশ সার্ভিস। ঠিক আছে, ভারতবর্ষের ইউপিএসসির এক্সামটা দিয়ে সবার প্রথমের যে পোস্টটা হচ্ছে আইএএস। ঠিক আছে, টোটাল এই পোস্টটায় মানে সবচেয়ে টাফ এক্সাম বলতে পারো। মানে সবচেয়ে টাফ এক্সাম ভারতবর্ষের মধ্যে কোন এক্সামটা, সেটা হচ্ছে তোমার আইএএস, মানে ইউপিএসসি। ইউপিএসসির আন্ডারে আইএএস বলে যে এক্সামটা হয়। ঠিক আছে, আইএএস বলে মানে অ্যাকচুয়ালি ইউপিএসসি ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন এক্সামটা তুমি যদি অ্যাপিয়ার করো, তাহলে একটা প্রিলিমিনারি টেস্ট হবে, একটা প্রিলিমিনারি টেস্ট, আর একটা মেন এক্সাম হবে, তারপরে পার্সোনাল ইন্টারভিউ হবে। ঠিক আছে, পার্সোনাল টেস্ট যেটা বলে, পার্সোনালিটি টেস্ট বলে এটাকে। ঠিক আছে, তো এইখানে এক্সামটা খুবই খুবই টাফ, এবং মানে যদি প্রিপারেশান কোনো একটা কেউ নেয়, তাহলে এই সিলেবাসটাই তোমাকে ঠিকঠাক করে মাথার মধ্যে নিতে গেলে তোমার 10 দিন টাইম লাগবে। ঠিক আছে, তো সেই অনুযায়ী মানে ডাব্লিউবিসিএসের জন্য যারা প্রিপারেশান করছে, এদেরই সেন্ট্রাল লেভেলে একটা সেই রকমই একটা পদ, বুঝতে পারছো? এবার এটা যদি আমি একটু জাস্ট বলি ব্যাপারটা, একটা ক্লিয়ার আইডিয়া থেকে যাক তোমাদের মাইন্ডে, এই ইউপিএসসির যে আইএএস বা আইপিএস যারা হয়, তাদের যে এই পোস্টগুলো হোল্ড করার জন্য যে এক্সামটা দিতে হয়, তার নাম হচ্ছে ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন, ইউপিএসসি। তো সিভিল সার্ভিস এক্সামিনেশন। ঠিক আছে, এর মধ্যে প্রিলিমিনারি আর টেস্ট হয়। তো প্রিলিমিনারি টেস্টে একটা কম্পালসারি পেপার থাকে 200 মার্কসের, মানে দুটো কম্পালসারি 200 মার্কসের পেপার থাকে, দুটো। একটা পেপার থাকবে এমসিকিউ টাইপের, অবজেক্টিভ টাইপ কোশ্চেন থাকবে, যার মধ্যে কি বিভিন্ন রকম হিস্ট্রি, জিওগ্রাফি, পলিটি, গভর্নেন্স, হ্যাঁ, তারপরে তোমার সোশ্যাল জাস্টিস, ইন্টারন্যাশনাল রিলেশান, এথিক্স, মানে মানে এই সমস্ত মানে এই টার্ম, সায়েন্স, টেকনোলজি, কনস্টিটিউশন, হ্যাঁ, ইন্ডিয়ান হেরিটেজ কালচার, ওয়ার্ল্ড অ্যান্ড জিওগ্রাফি, তারপরে সোসাইটি সম্বন্ধে, এই সব সম্বন্ধে তোমাকে বিভিন্ন রকমভাবে কোশ্চেন করতে পারে। ঠিক আছে, তো এই 200 মার্কসের যেটা বলছি, মেনলি জেনারেল স্টাডিজের উপরে এক্সামটা হয়। তো এই পেপারটা এমসিকিউ টাইপ হবে, এবং এটা কোয়ালিফাইং, মানে এটা মেরিটের জন্য এই পেপারটা তোমার অ্যাড হবে। কিন্তু এই 200 মার্কস আরও একটা আছে, সেটা কিন্তু হচ্ছে ইংলিশ আর জেনারেল স্টাডিজ বলতে পারো। জেনারেল স্টাডিজ পেপার 2 বলে, এটা হচ্ছে পেপার 1, জেনারেল স্টাডিজ পেপার 1, আর এটা হচ্ছে জেনারেল স্টাডিজ পেপার 2। তো জেনারেল স্টাডিজ পেপার 2 অনলি কোয়ালিফাইং 33% মার্কস দরকার হয়। ঠিক আছে, এখানে কি থাকে, এখানে মানে বিভিন্ন রকম রাইটিং থাকবে, সেটার উপরে বেস করে কিছু কোশ্চেন করা হবে। অ্যাকচুয়ালি এটা তোমার যার যত ইংলিশ স্ট্রং বেশি, আর জেনারেল মানে তোমার জিআই যেটা মানে তোমার ওই রিজনিং টাইপের কিছু কোশ্চেন থাকে। এইখানে এটা কোয়ালিফাই করলেই এই 200 মার্কসটা কিন্তু মানে তোমার ইভালুয়েট করা শুরু করবে। ঠিক আছে, তো ধরে নিতে পারো ডব্লিউবিসিএসের যেরকম একটা প্রিলিমিনারি এক্সাম হয়, ওরকমই এটা পেপার 1টা ধরে নিতে পারো। আর এটা হচ্ছে এক্সট্রা করে ইংলিশের একটা কতটা কি দখল আছে কোনো একটা
গ্রাফ বা বার চার্ট বা পাই চার্ট দেখে বোঝার ক্ষমতা কতটা কী আছে সেটা এখান থেকে দেখা হয়, এবং সেই অনুযায়ী এখানে 33% কোয়ালিফাইং মার্কস লাগে। আর এখানে 200 মার্কসের যেটা বলছি সেটা হচ্ছে প্রিলিমিনারি টেস্ট পেপার 1, যেটা জেনারেল স্টাডিজ পেপার 1, যার জন্য যেখানে সমস্ত জেনারেল স্টাডিজ কারেন্ট অ্যাফেয়ার্স থেকে শুরু করে সব কিছু এখানে থাকবে। এই যদি তুমি জিএস পেপার 1 এটা কোয়ালিফাই করতে পারো, মোটামুটি ধরে নাও 60 to 70% মার্কস দরকার হয় কোয়ালিফাই করতে। এইটা যদি কোয়ালিফাই করতে পারো তাহলে তুমি মেন এক্সামে এন্ট্রি করলে। মেন এক্সামে এন্ট্রি করার পরে একটা কোয়ালিফাইং পেপার হয়, কোয়ালিফাইং পেপার এ আর পেপার বি। পেপার এ হচ্ছে তোমার তোমার ফার্স্ট ল্যাঙ্গুয়েজ যেটা আছে বাংলা বা হিন্দি, যেটাই নিতে পারো তুমি। আর পেপার বি হচ্ছে ইংলিশ। তাহলে এখানে 300 মার্কসের পেপারে 300 মার্কসের ইংলিশ পেপার বি। এই 600 মার্কস কিন্তু কোয়ালিফাইং, জাস্ট তোমাকে কোয়ালিফাই করতে হবে। কিন্তু যেটার জন্য মেরিট অ্যাড হবে সেই পেপারগুলো একটু ডিসকাস করে দিই এখানে। যে পেপার 1 আছে হচ্ছে এসে রাইটিং, ঠিক আছে। এসেতে এখানে কত আছে? 250 মার্কস, ঠিক আছে। তারপরে আছে পেপার 2, এটাকে বলা হয় জেনারেল স্টাডিজ 1, জিএস 1। এর মধ্যে কি থাকে? ইন্ডিয়ান হেরিটেজ অ্যান্ড কালচার, হিস্ট্রি অ্যান্ড জিওগ্রাফি অফ দ্য ওয়ার্ল্ড, ঠিক আছে, অ্যান্ড সোসাইটি, এইসব নিয়ে 250 মার্কসের একটা পেপার হয়। বুঝতে গেল? এগুলো লিখতে হয় কিন্তু ডেসক্রিপটিভ, মাথায় রাখবে। এখানে 15 মার্কসের কোশ্চেন থাকে, 10 মার্কসের কোশ্চেন থাকে, এগুলো ডেসক্রিপটিভ, ঠিক আছে, তোমাকে লিখতে হবে যেটা যথারীতি। পেপার 3 যেটা আছে সেটা হচ্ছে জিএস 2 বলা হয় এটাকে, পেপার 3 জিএস 2। যেখানে কি করা হচ্ছে, যেখানে কি কি এখানে সিলেবাসে কী কী থাকছে সেটা হচ্ছে গভর্নেন্স, কনস্টিটিউশন, পলিটি, সোশ্যাল জাস্টিস অ্যান্ড ইন্টারন্যাশনাল রিলেশন। তো এইগুলো নিয়ে 250 মার্কসের একটা পেপার হয়। তারপরে আছে পেপার 4 জিএস 3। তাহলে জিএস 3 পেপার 4 এর মধ্যে কি থাকছে? টেকনোলজি, ইকোনমিক ডেভেলপমেন্ট, বায়োডাইভার্সিটি, এনভায়রনমেন্ট, সিকিউরিটি, ওকে, ডিজাস্টার ম্যানেজমেন্ট, এগুলো নিয়ে 250 মার্কসের একটা কোশ্চেন থাকছে। তারপরে হচ্ছে পেপার 5 জিএস 4। এখানে কি থাকছে? পেপার 5 জিএস 4-এ এথিক্স, ইন্টিগ্রিটি অ্যান্ড অ্যাপটিটিউড। এগুলো কি, এগুলো এত ডিটেলসে জানার দরকার নেই, তুমি জাস্ট এটা জেনে নাও। পেপার 5 হচ্ছে এথিক্স, হচ্ছে তোমার ওই কোনো কিছু একটা খারাপ কাজ হচ্ছে সেটা তোমার এথিক্সের মধ্যে যদি আসে সেটা তুমি তার জন্য হুইসেল ব্লোয়ার ডাকতে পারো, ঠিক আছে, হুইসেল ব্লোয়ার। যাই হোক, সেই এথিক্স, ইন্টিগ্রিটি, অ্যাপটিটিউড টাইপের কিছু কোশ্চেন থাকে, এইটা নিয়ে হলো পেপার 5। পেপার 6 হচ্ছে অপশনাল সাবজেক্ট পেপার 1, মানে তুমি অপশনাল পেপার নিতে হয় একটা, তুমি যেটা গ্রাজুয়েশন করেছো সেই সব পেপার নিতে পারো, বা অন্য পেপারও নিতে পারো, পলিটি নিতে পারো তুমি, এই আমি যে সাবজেক্টটা পড়াচ্ছি এটাও তুমি নিতে পারো। এটা যা পড়ানো হয়েছে এটা তুমি ইউপিএসসি রিলেটেড, একদম পুরো টোটালি ইউপিএসসি ফলো করেই কিন্তু পড়ানো হচ্ছে, ঠিক আছে। আচ্ছা, তারপরে তাছাড়া অ্যানথ্রোপোলজি নিতে পারো, সোশ্যালজি নিতে পারো, যা খুশি, ঠিক আছে। তাহলে এইখানে একটা 250 মার্কসের থাকছে যে অপশনাল পেপার 1, আর অপশনাল পেপার 2 এর একটা 250। তাহলে কত হলো? 1 2 3 4 5 6 7, 5 7 35, 5 5 25, 175, 1750 মার্কসের একটা রিটেন এক্সাম হবে, প্লাস 275 মার্কসের একটা পার্সোনালিটি টেস্ট হবে। এই নিয়ে 2025, বোঝা গেল? তাহলে 2025 মার্কসের এক্সাম হবে, এইটার উপরে বেস করে তোমার মেরিট হবে। তাতে যদি ম্যাক্সিমাম 180 জন, 1000 জন যদি সিট হয়, 1000টা সিট, তার মানে 180 থেকে 200 জন মতো আইএএসে যেতে পারে, বাকিটা আইপিএসে যায়, তারপরে বাকিরা ইন্ডিয়ান পোস্টাল সার্ভিস, এটা ওটা যে সমস্ত পোস্টগুলো আছে। আশা করি পয়েন্টটা ক্লিয়ার হয়েছে, কীভাবে এর নিয়ম মানে কী হয়, বা এবং তোমাকে কোথায় যেতে, অনেক অনেক গল্প আছে, আমি পরবর্তীতে করব। তো এটা তোমরা জেনে রাখো, 3টে সার্ভিস আছে, অল ইন্ডিয়া সার্ভিস, আইপিএস, আইএএস, আইএফএস, দ্যাটস অল। হ্যাঁ, এইবার দেখো কি বলছে এখানে। তো এখানে দেখো কি বলছে, লাভাসনা, এটার বিষয়ে বলছি পরে। অল ইন্ডিয়া সার্ভিস অ্যাক্ট 1951 অথরাইজ দ্য সেন্ট্রাল গভর্নমেন্ট টু মেক রুল ইন কনসালটেশন উইথ দ্য স্টেট গভর্নমেন্ট
ফর দ্য রেগুলেশন অফ রিক্রুটমেন্ট অ্যান্ড সার্ভিস কন্ডিশন অফ দ্য মেম্বার অফ অল ইন্ডিয়া সার্ভিসেস। 1951 সালে কী এসে একটা অল ইন্ডিয়া সার্ভিস অ্যাক্ট এসেছিলো, যেটা অথরাইজ করা হয়েছিল সেন্ট্রাল গভর্নমেন্টকে। কী বলছে, তুমি একটা ল তৈরি করো, নিয়মকানুন তৈরি করো, আলোচনা করো সেন্ট্রাল গভর্নমেন্ট এই স্টেট গভর্নমেন্টের সঙ্গে, কীভাবে এদের রেগুলেশন, রিক্রুটমেন্ট, সার্ভিস কন্ডিশন কী হবে, অল ইন্ডিয়া সার্ভিসের সমস্ত বিষয়গুলো একটা কনসালটেশনটা করার কথা বলা হয়েছিল। এই মানে অ্যাকচুয়ালি এবং কী বলছে, রিক্রুটেড অ্যান্ড ট্রেন বাই দ্য সেন্ট্রাল গভর্নমেন্ট বাট আর অ্যাসাইন্ড টু ডিফারেন্ট স্টেট ফরওয়ার্ড। দেখো, রিক্রুটমেন্ট যেটা করে সেটা হচ্ছে, মনে করো একটা আইএএস অফিসার রিক্রুটমেন্ট করছে, কে করছে? প্রেসিডেন্ট করছে, কিন্তু এটা এবং ট্রেন করছে সেন্ট্রাল গভর্নমেন্ট। তোমরা জানো এই লাবাসনা, লাল বাহাদুর শাস্ত্রী ন্যাশনাল একাডেমি অফ অ্যাডমিনিস্ট্রেশন, এই লাবাসনায় কিন্তু মানে এখানে কিন্তু আইএএস অফিসার, আইএএস হওয়ার পরে এখানে কিন্তু ট্রেনিং করতে হয়, ঠিক আছে? এখানে ট্রেনিং করতে হয়, ভারতবর্ষের বিভিন্ন জায়গায় তাদের একটা ট্যুর করানো হয় প্রায় 2 মাস ধরে। বিভিন্ন রকম যে দপ্তরগুলো আছে, বড় বড় দপ্তরগুলো, হ্যাঁ, যেমন মনে করো বড় বড় অয়েল রিফাইনারি, তারপরে গির ন্যাশনাল পার্ক, তারপরে তোমার ডিআরডিও, ইসরো, কীভাবে এরা কাজ করে, কোথায় কীভাবে কাজ হচ্ছে, এই সমস্ত বিষয়গুলো এরা ট্রেনিংয়ের মধ্যে আসে। একটা ট্যুর হয়, সেই ট্যুরটায় তুমি কি দেখলে, কি বুঝলে, সেইটার উপরে একটা এক্সাম হয়, ঠিক আছে? ওটা কিন্তু ওই ট্রেনিং সেশনে। তারপরে এটা হচ্ছে উত্তরাখণ্ডে আছে, ঠিক আছে, ইলাবাসানা। তো এই উত্তরাখণ্ডে ওখানে অসপাড়া গায়ে ভিলেজে নিয়ে যাওয়া হয়, ভিলেজের কালচারটা, ওদের কীভাবে পরিবেশে চলছে, ওরা চাষিরা কীভাবে কাজ করছে, এই সমস্ত মানে একদম পুরো গ্রাউন্ড লেভেলে মানুষরা কীভাবে কাজ করছে সেইটা দেখানো হয়। এবং এদেরকে এখান থেকে একটা ইন্সপিরেশান আনানো হয় যে অ্যাকচুয়ালি এদের জন্যই আমাদের দেশ চলছে। গান্ধীজি বলতো না যে আমাদের দেশের ম্যাক্সিমাম মানুষ গ্রামে বসবাস করে, তো এই গ্রামের মানুষদের বা পুয়োর মানুষদেরকে যদি দেখাশোনা আমরা ঠিকঠাক করতে পারি বা ভালো পলিসি পলিসি তৈরি করতে পারি, তাহলে দেশ কিন্তু আগে বাড়বে, আদারওয়াইজ দেশ কিন্তু আগে যাবে না। তো এদেরকে এই সমস্ত রিয়েলাইজেশনটা করানো হয়। সবাই তো গ্রাম থেকে উঠে আসে না, অনেকেই তো আছে মিনিস্টারের ছেলে বা বড় বড় ক্যাডারের, মানে ভালো ভালো ঘরের থেকে উঠে এসে, তাদের তো এই বিষয়গুলো সম্বন্ধে কোনো আইডিয়া থাকে না। যে কাঁচা রাস্তাও হয়, এরকম বিষয়েও অনেক সময় অনেকের আইডিয়া নেই, বা যে ধান কীভাবে তৈরি হয়, ধান মাটির নিচে হয় না মাটির উপরে হয়, সেটাও হয়তো অনেকে জানে না, এরকম ব্যাপার থাকে। তো যাই হোক, শুধু পুঁথিগত নলেজ থাকে, সেটা অনেক সময় দেখা যায়, কিন্তু প্র্যাকটিক্যাল মানুষের সঙ্গে প্র্যাকটিক্যালি ওতপ্রোতভাবে জড়ানোর জন্য এদেরকে এই ট্রেনিং সেশনগুলো করা হয়। এবং এখানে বিভিন্ন রকম বড় বড় মানুষ এখানে আসে, যারা কেউ স্পোর্টস থেকে, কেউ সঙ্গীত জগৎ থেকে, হ্যাঁ, এরকমভাবে এখানে একটা কালচারাল প্রোগ্রাম হয় প্রতিদিন। তারপরে প্রেসিডেন্ট আসবে, সেখানে স্পিচ দেবে, এই সমস্ত ব্যাপার স্যাপারগুলো চলে। এইবার আমি যেটা বলছিলাম যে এটা কিন্তু অ্যাসাইন করা হয়, মানে রিক্রুট করা হয় কে করে? সেন্ট্রাল গভর্নমেন্ট। ট্রেনিং কে দিচ্ছে? সেন্ট্রাল গভর্নমেন্ট। কিন্তু অ্যাসাইন করা হয় বা কার জন্য কাজ করবে? স্টেটের জন্য করবে। অ্যাকচুয়ালি কী বলো তো, সেন্টার বলে তো অ্যাকচুয়ালি কিছু নয়, অনেকগুলো স্টেট মিলে একটা সেন্টার। তো সেন্টার থেকে এদেরকে পুশ করা হয় বিভিন্ন রকম স্টেটে, ঠিক আছে? এবং সেখানে এরা কাজ করছে। সেন্টার হ্যাভিং নো ক্যাডার অফ ইটস ওন ইন দিস রিগার্ডস। কমন মানে সেন্টারের কোনো ক্যাডার নেই, ঠিক আছে, সব স্টেটের আন্ডারে, মানে দে বেসিক্যালি বিলং টু দ্য ডিফারেন্ট স্টেট ক্যাডার। এইখানে ইউপি ক্যাডার বলে, ওয়েস্ট বেঙ্গল কোন ক্যাডারে চাকরি পেয়েছে, এরকম ব্যাপার। কমন রাইট অ্যান্ড স্ট্যাটাস অ্যান্ড ইউনিফর্ম স্কেল অফ পে থ্রু দ্য কান্ট্রি। এবার এদেরকে যে পে করা হয় না, ঠিক আছে, মানে সমস্ত সবার ইকুয়াল, সমস্ত সব ইউনিফর্ম হয় এদের, ঠিক আছে? এমন নয় যে অন্য তামিলনাড়ুতে গেছে একরকম, তাদের অন্য রাজ্যে গেছে একরকম, এরকম হবে না। তাদের স্যালারি, পেনশন সব কিছু দেওয়া হয় সেন্টার থেকে, ঠিক আছে, স্টেট থেকে, সরি, মনে রাখবে, স্টেট কিন্তু স্যালারি দেয়, কিন্তু সেন্টার এদেরকে পুশ করে, কিন্তু স্টেট এদেরকে সমস্ত স্যালারিগুলো দেয়, ঠিক আছে, যেহেতু স্টেটের আন্ডারে কাজ করে। বোঝা গেল? কিছু কিছু কনফিউশন আছে, এরকমভাবে দেখতে হবে যে হাইকোর্টের যে জাজ আছে, এদের স্যালারি দিচ্ছে কে? স্টেট গভর্নমেন্ট, কিন্তু এরা যখন রিটায়ার্ড করে যাবে, পেনশন কে দেয়? সেন্ট্রাল গভর্নমেন্ট। এরকম ব্যাপার থাকে। যাই হোক, আমরা পরবর্তীতে এগুলো ডিসকাস করব।
তো আশা করি বুঝতে পেরেছো। লাবাসনা হচ্ছে যেটা আইএএস অফিসারদের জন্য ট্রেনিং হয়, স্বপ্নের একটা জায়গা, সবারই একটা যার যেতে ইচ্ছা করে একটা লাল কালারের একটা ঘর আছে। এবং যদি আইপিএস হয় তাহলে হায়দ্রাবাদে নিয়ে যাওয়া হয় এদেরকে করার জন্য, মানে ট্রেনিং করানোর জন্য। তো মাথায় রাখবে যে ভারতবর্ষে প্রথমে কিন্তু স্বাধীন হওয়ার সময় আইএএস, মানে অ্যাকচুয়ালি আগে বলা হতো আইসিএস, ইন্ডিয়ান সিভিল সার্ভিস। এখন এটা আইএএস যে পোস্টটা সেটা কিন্তু সেই ভারতবর্ষ স্বাধীন হওয়ার পর, আর আগে আগে ইন্ডিয়ান পুলিশ ছিল, এখন ইন্ডিয়ান পুলিশ সার্ভিস হয়েছে 1947 সালে চেঞ্জ হয়েছিল এই নামটা। তো আইএএস আর আইপিএস প্রথম থেকেই ছিল, এটা হচ্ছে অল ইন্ডিয়া সার্ভিস। আর 1966 সালে আইএফএস, ইন্ডিয়ান ফরেস্ট সার্ভিসটা অ্যাড হয়েছে, ঠিক আছে। আচ্ছা, কি বলছে, কন্ট্রোল জয়েন্টলি বাই সেন্ট্রাল অ্যান্ড স্টেট গভর্নমেন্ট, মানে এই টোটাল এদের কন্ট্রোলটা করে কে, সেন্ট্রাল গভর্নমেন্ট আবার স্টেট গভর্নমেন্ট। সেন্ট্রাল গভর্নমেন্ট, স্টেট গভর্নমেন্ট কী করতে বড় জোর এদেরকে ট্রান্সফার করতে পারে, কিন্তু এর চাকরি খেতে পারে না, ঠিক আছে। কিন্তু বড় বড় যে ডিসিশন সেগুলো কিন্তু স্টেট গভর্নমেন্ট কী করতে পারে, অনলি এদের ট্রান্সফার করতে পারে। একটা আইএএস অফিসার দেখা গেলো 50 বার 60 বার পর্যন্ত ট্রান্সফার হয়েছে, কারণ ভালো কাজ করতে গেলে তো তাদের তো মানে পলিটিশিয়ানদের তাহলে সমস্যা হয়ে যায়, তাই না, বুঝতে পারছো। যেখানে করাপশন চলছে সেখানে যদি মানে সেখানে যদি নাক গলায়, এই জন্য এদেরকে ট্রান্সফার করে দেওয়া হয়, ঠিক আছে। মানে যত দুর্নীতিমূলক জায়গায় যেখানে বেশি নাক গলায় আইএএস অফিসাররা, সঙ্গে সঙ্গে তারা ট্রান্সফার পেয়ে যায়। যারা এটা সহ্য করে বা টলারেট করে নেয় তাদের সঙ্গে একটা ভালো রিলেশন তৈরি হয়, তাদের ট্রান্সফার হতে হয় না। তো এই একটা ব্যাপার, এটার জায়গায় অনেক ক্রিটিসিজম চলে যে এদেরকে এতবার ট্রান্সফার করা কেন, এটা একটা ফিক্সড টেনিওর করা হোক। হ্যাঁ, এতবার ট্রান্সফার করার কী আছে। তো সেইখানে একটা মিসইউজ করা হয় এদেরকে, বিভিন্ন রকম এদেরকে, তারপরে লাইফের একটা রিস্ক থাকে। এনিওয়ে, তো কন্ট্রোল করছে সেন্ট্রাল গভর্নমেন্ট, স্টেট গভর্নমেন্ট। আলটিমেট কন্ট্রোল লাইস উইথ সেন্ট্রাল গভর্নমেন্ট ওয়াইল দ্য ইমিডিয়েট কন্ট্রোল ইজ ভেস্টেড ইন দ্য স্টেট গভর্নমেন্ট। ভেরি ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট, যে আপাতত হয়তো ট্রান্সফার করে, কিন্তু ইমিডিয়েট এর উপরে কোনো লিগাল অ্যাকশান নিতে গেলে সেটা কিন্তু সেন্ট্রাল গভর্নমেন্ট নেবে, ঠিক আছে। নেক্সট পয়েন্ট বলছে, অল ডিসিপ্লিনারি অ্যাকশান, ইম্পোজিশন অফ পেনাল্টিস এগেনস্ট দিস অফিসার ক্যান অনলি বি টেকেন বাই সেন্ট্রাল গভর্নমেন্ট। বোঝা গেল, আমি এটা বলছিলাম যে সেন্ট্রাল গভর্নমেন্ট বড় বড় ডিসিশনগুলো নেবে। সর্দার বল্লভভাই পটেল, এই যে পিকচারে দেখতে পাচ্ছ, ইনি ছিলেন কি, হি ওয়াজ দ্য চিফ প্যাট্রনিস্ট অফ অল ইন্ডিয়া সার্ভিসেস ইন দ্য কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি। দেখো, সেই সময় কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলিতে এটা নিয়ে কথা উঠেছিল যে অ্যাকচুয়ালি অল ইন্ডিয়া সার্ভিস, মানে অ্যাকচুয়ালি অল ইন্ডিয়া সার্ভিসটাকে বাতিল করে দেওয়া হোক। মানে কি, যে আইসিএস ছিল আগে না, তো ইন্ডিয়ান সিভিল সার্ভিস, এই সমস্ত আগে ফরেন মানে যে যারা ব্রিটিশার্স ছিল তাদের সুবিধার্থে করেছিল এটা। এবং সেখানে অনেক সময় মানে ইন্ডিয়ানদেরকে মিসইউজ করা হয়েছিল, তাদের বয়সের একটা সীমা বেঁধে দেওয়া হয়েছিল, এবং সেখানে দাঁড়িয়ে একটা বাজে ইমেজ তৈরি হয়েছিল যে ইন্ডিয়ান সিভিল সার্ভিস পোস্টটা আমাদের জন্য নয়, এটা ব্রিটিশদের করা, ব্রিটিশরা ওদের সঙ্গে সঙ্গে ওদের এটাও বিসর্জন দিয়ে দেয়, এরকম একটা কন্ডিশন তৈরি হয়েছিল। কিন্তু এই সর্দার বল্লভভাই প্যাটেল, আয়রন ম্যান অফ ইন্ডিয়া, ইনি কিন্তু এটাকে বাধা দিয়েছিলেন। তিনি কিন্তু কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলিতে বললেন যে না, এটাকে রাখতেই হবে, কারণ এই একটা বডি যে দেশের যত ভালো ভালো পলিসি সেগুলো এক্সিকিউশন অ্যাডমিনিস্ট্রেশনকে হেল্প করবে, মানে এক্সিকিউটিভকে হেল্প করতে পারবে, এই একটা বডি। এবং সমস্ত রাজ্যে একটা করে প্রত্যেকটা ডিস্ট্রিক্টে যদি ডিস্ট্রিক্ট কালেক্টর থাকে, তাহলে তারাই কিন্তু শিক্ষিত মানুষ, তারাই কিন্তু রাজ্যটাকে বা বলতে পারো ডিস্ট্রিক্টটাকে আগে বাড়াবে, মানে অটোমেটিক্যালি দেশ আগে বাড়বে, ঠিক আছে। তো এই বডিটা খুব ইম্পর্টেন্ট, শিক্ষিত মানুষরা এখানে দেশটা চালাক, এদের দিয়েই অ্যাডমিনিস্ট্রেশনটা চালানো হোক, নয়তো কিন্তু আমরা ভবিষ্যতে গিয়ে আরও বেশি ভুলভাল ডাইরেকশনে দেশ চলে যাবে, ঠিক আছে। এই জন্য মানে তাকে বলা হয় ফাদার অফ ইন্ডিয়া, অল ইন্ডিয়া সার্ভিসেস। এর কারণেই কিন্তু অল ইন্ডিয়া সার্ভিসেস, সর্দার বল্লভভাই প্যাটেলের কারণেই কিন্তু অল ইন্ডিয়া সার্ভিসটা কন্টিনিউ হয়ে আছে, ঠিক আছে, বোঝা গেল। নেক্সট, সেন্ট্রাল সার্ভিস সম্বন্ধে ডিসকাস করা। সেন্ট্রাল সার্ভিসটা হচ্ছে টোটালি সেন্ট্রাল থেকে কন্ট্রোল হয়, মানে টোটালি সেন্টার দেখাশোনা করে, সমস্ত পে স্কেল থেকে শুরু করে কোথায় কী পোস্ট কী হবে, সমস্ত সেন্ট্রাল সার্ভিস যা আছে
ওয়ার্ক আন্ডার এক্সক্লুসিভ জুরিসডিকশন অফ দ্য সেন্ট্রাল গভর্নমেন্ট। সেন্ট্রাল গভর্নমেন্টের যে সে কোথায় স্টেটে নিয়োগ হচ্ছে সেটার ব্যাপার না, সেন্ট্রাল গভর্নমেন্টের আন্ডারে কাজ করবে। সমস্ত পে 7 পে কমিশন চালু হয়, যে যা কিছু দেখছো না সব সেন্টার থেকে সব নেওয়া হচ্ছে, ঠিক আছে। মনে করো রেলওয়েটা, ঠিক আছে, এটা সেন্ট্রাল গভর্নমেন্টের। হোল্ড স্পেশালাইজড ফাংশনাল অ্যান্ড টেকনিক্যাল পজিশন ইন ভেরিয়াস ডিপার্টমেন্ট অফ দ্য সেন্ট্রাল গভর্নমেন্ট। বিভিন্ন রকম ডিপার্টমেন্ট আছে সেন্ট্রাল, এক্সাইজ ডিপার্টমেন্ট, ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট, তারপরে কাস্টম ডিপার্টমেন্ট, তারপরে তোমার ইন্ডিয়ান পোস্টাল মানে ইন্ডিয়ান পোস্ট, ঠিক আছে। তারপরে যত এই সমস্ত ডিপার্টমেন্টগুলো দেখতে পাচ্ছ, এই সব ডিপার্টমেন্টগুলো কিন্তু সব কিন্তু সেন্ট্রাল সার্ভিসের মধ্যে আসে, ঠিক আছে। এর আগে এইখানে এটাকে কি বলা হতো, মানে ভারতবর্ষ স্বাধীন হওয়ার আগে কি বলা হতো, সিভিল সেন্ট্রাল সার্ভিসেস ক্লাসিফাইড ইনটু ক্লাস 1, ক্লাস 2, সাবঅর্ডিনেট অ্যান্ড ইনফেরিয়র সার্ভিসেস। মানে 4টে ভাগে ভাগ ছিল, কিন্তু ক্লাস 1, ক্লাস 2, সাবঅর্ডিনেট অ্যান্ড ইনফেরিয়র সার্ভিস। তো এখানে ক্লাস, এটা মানে সে অ্যাকচুয়ালি জাতি ধর্ম এইসব ব্যাপার স্যাপার একটা বৈষম্য এরকম ব্যাপার একটা সেই এই ক্লাসের মধ্যে কিন্তু লুকিয়েছিল। ওই জন্য মানুষ কিন্তু এই ক্লাস যে নামটা এটাকে একটা পছন্দ করেনি। এর জন্য কী করেছে, আফটার ইন্ডিপেন্ডেন্স দ্য nomenclature of subordinate and inferior service was replaced by class 3 and class 4. ক্লাস 3 অ্যান্ড ক্লাস 4 করেছে, কিন্তু 1974-এর পর 1974-এ এই ক্লাসিফিকেশানটা 1, 2, 3, 4টাকে চেঞ্জ করে গ্রুপ এ, গ্রুপ ডি, গ্রুপ সি, গ্রুপ ডি, ABCD করে দিয়েছে, ঠিক আছে। মানে ক্লাস নামটা যেন ব্যাপারটা যে এটা এমন হচ্ছে যে উঁচু জাত নিচু জাতের একটা ব্যাপার, ঠিক আছে। যাই হোক, তো এই ক্লাস নামটা চেঞ্জ করা হলো 1974 সালে এবং 3টে গ্রুপে ভাগ করা হলো। এই মুহূর্তে গ্রুপ এতে প্রায় 60খানা ওপরে, দেয়ার আর 60 গ্রুপ এ সেন্ট্রাল সার্ভিস, বুঝতে পারছো। তো এত তোমার মনে রাখতে হবে না, কিছু কিছু ইম্পর্টেন্ট যেগুলো মনে রাখতে হবে, সেন্ট্রাল ইঞ্জিনিয়ারিং সার্ভিস, ইন্ডিয়ান ইকোনমিক সার্ভিস, ইন্ডিয়ান ফরেস্ট সার্ভিস, ইন্ডিয়ান পোস্টাল সার্ভিস, ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল সার্ভিস, ISS। তো এই সমস্ত সার্ভিসগুলোকে কি বলে, গ্রুপ এ। গ্রুপ এর যে সার্ভিসগুলো, যে পোস্টগুলো, সেইগুলো সম্বন্ধে তোমরা জানতে পারলে। এরপরে কি বলছে, মোস্ট অফ দ্য অ্যাভাব ক্যাডার্স অফ গ্রুপ এ সেন্ট্রাল সার্ভিস হ্যাভ অলসো করেসপন্ডিং গ্রুপ বি সার্ভিস, ঠিক আছে। তার মানে বলছে গ্রুপ এ আর বি দেখছো না, গ্রুপ এ আর বি এটা মনে করো এদের একটা লেভেলই আলাদা, ঠিক আছে। গ্রুপ সি আর ডি এরা অ্যাকচুয়ালি কি ম্যানুয়াল বা কোনো ক্লারিক্যাল কাজগুলো এরা করে। আর গ্রুপ এ আর বি হচ্ছে গেজেটেড অফিসার এরা, ঠিক আছে। তো এই সমস্ত বলছে মোস্ট অফ দ্য অ্যাভাব ক্যাডার অফ গ্রুপ এ সেন্ট্রাল সার্ভিসেস হ্যাভ অলসো করেসপন্ডিং গ্রুপ বি সার্ভিস। মানে সেন্ট্রাল সার্ভিসের মধ্যে যে বড় বড় ক্যাডার যেগুলো এই সমস্ত দেখতে পাবো, এগুলো সব গ্রুপ এ আর বি এর মধ্যে থাকে ম্যাক্সিমাম। গ্রুপ সি সেন্ট্রাল সার্ভিসেস কনসিস্ট অফ ক্লারিক্যাল পার্সোনেল, ওয়াইল গ্রুপ ডি এগুলো হচ্ছে ম্যানুয়াল পার্সোনেল। মানে এই চালাও রে, ঠিক আছে, বা এই ফাইলটা ওখানে নিয়ে যাও, এই টেবিলে বড়োবাবুর টেবিলে নিয়ে যাও, ওই ফাইলটা কি হলো। আর গ্রুপ সি কী করবে, এই 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 এক্সেল শিটে এই একটা প্রেজেন্টেশন তৈরি করতে হবে, এই ব্যালেন্স শিটটা তৈরি করো, এখানে একটা চিঠি লেখো, এই সমস্ত ব্যাপার স্যাপার, বুঝলে। তো গ্রুপ এ আর বিটা কী বললাম, গেজেটেড অফিসার। মানে সেন্টারে একটা গেজেট বলে একটা মানে র্যাঙ্ক থাকে, ঠিক আছে। গেজেট একটা মানে এই গেজেটের মধ্যে এদের অ্যাকচুয়ালি মানে এদের নাম থাকে, ঠিক আছে। মানে এরা অ্যাকচুয়ালি কী হয়, অ্যাটেস্টেড করার অথরিটি পায়, এদের সাইনের একটা মূল্য আছে, বুঝতে পারছো, এদের একটা সিল থাকে, বুঝতে পারছো। তো গ্রুপ এ অ্যান্ড গ্রুপ বি কম্প্রাইজ অফ গেজেটেড অফিসার, হোয়াইল গ্রুপ সি অ্যান্ড গ্রুপ ডি আর নন গেজেটেড, ঠিক আছে। তাহলে এইভাবে তুমি কিন্তু করতে পারো যে অ্যাকচুয়ালি যে সার্ভিসটা পেয়েছো এটা গেজেটেড না নন গেজেটেড। গেজেট বলতে এদের মানে গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার একটা গেজেট থাকে যেখানে এদের নাম ইনক্লুড করা থাকে এবং এদের একটা মানে অথরিটি আছে, যে এটা আগে অ্যাটেস্টেডের যে বিষয়টা ছিল, যে কোনো একটা হেডমাস্টার সে হচ্ছে গেজেটেড অফিসার, সে অ্যাটেস্টেড করে দিচ্ছে, তার মানে সে বলে দিচ্ছে, ভেরিফাই করে দিচ্ছে, হ্যাঁ এই ডকুমেন্টসটা জালি নয়, ঠিক ডকুমেন্টস, একটা জেরক্স পেপারের উপরে যখন সাইন করে দেবে।
Among all Indian foreign services, among all the Indian foreign service is highest central service in terms of prestige, status, pay and emoluments. তাহলে এইগুলোর মধ্যে সবচেয়ে মানে প্রেস্টিজিয়াস হচ্ছে ইন্ডিয়ান ফরেন সার্ভিস, ঠিক আছে, আইএফএস। ফরেস্ট নয় কিন্তু ফরেন, মানে এটা এটা কী করে আসে, মানে সবার ওপরে হচ্ছে ভারতবর্ষের সবার ওপরে হচ্ছে আইএস, র্যাঙ্কিংয়ের দিক থেকে আইএস ইন র্যাঙ্কিং অ্যান্ড পে স্কেল ইজ হায়ার দেন আইপিএস। তারপর আইপিএস বলতে পারো, তারপরে আইএফএস বলতে পারো, ঠিক আছে। তো আইপিএস আর আইএস সবচেয়ে প্রেস্টিজিয়াস জব, সবচেয়ে হায়ার র্যাঙ্কের জব, খুব খুব মানে প্রেস্টিজিয়াস জব। এই জবের জন্য সবাই কিন্তু বছরের পর বছর, হ্যাঁ, মানে নিজের সময়টাকে বলিদান দেয়, ঠিক আছে। তো জানি না কে কোথায় কীভাবে, কিন্তু যদি যার পেশেন্স আছে, ধৈর্য আছে, সেই এই জায়গায় যেতে পারে। মেরিটের উপরে বেস করে নয়, যার ব্রেন খুব শার্প সে নয়, যে ধৈর্যের সঙ্গে এই কাজটা করছে, প্রিপারেশান করছে, সেই একমাত্র যেতে পারে। বোঝা গেল? যেমন আমরা সেন্ট্রাল সার্ভিস দেখলাম, সেরকম স্টেট সার্ভিস একই জিনিস। জুরিসডিকশান এখানে কি বলছে, ওখানে যেমন সেন্ট্রালের অল জুরিসডিকশান ছিল, এখানে এক্সক্লুসিভ জুরিসডিকশান অফ স্টেট গভর্নমেন্ট। যে পার্টিকুলার স্টেট, ওয়েস্ট বেঙ্গল, অন্ধ্রপ্রদেশ, বিহার, উড়িষ্যা, যে স্টেটের যে স্টেট সার্ভিস আছে সেইখানে জুরিসডিকশান সেই গভর্নমেন্ট, স্টেট গভর্নমেন্ট। মানে স্যালারি অ্যালাউন্স সবই এরা দেবে, ঠিক আছে। হোল ডিফারেন্ট পজিশন জেনারেল ফাংশন অ্যান্ড টেকনিক্যাল ইন দ্য ডিপার্টমেন্ট অফ দ্য স্টেট গভর্নমেন্টে বিভিন্ন রকম, যে জুনিয়র ইঞ্জিনিয়ার পোস্টগুলো, তারপর ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিস, এখান থেকে বিডিও হতে পারো তুমি, হ্যাঁ। তারপরে যে ফাইন্যান্স দপ্তরগুলো, তা এই সব দপ্তর, বিভিন্ন রকম যে ফিনান্সিয়াল এই সমস্ত, মানে তারপরে এসসি এসটিদের যে সমস্ত সহযোগিতা করা, এদের এটা সেই মানে ইন্সপেক্টর বলে এদেরকে, ঠিক আছে, যারা এই কার্ডগুলো প্রোভাইড করে। তারপরে মনে করো বিভিন্ন রকম অনুদান আসে সেন্টার থেকে, সেইগুলো ঠিকঠাক করে সঠিকভাবে ডিস্ট্রিবিউশন করা, মানে ব্লক ডেভেলপমেন্ট অফিসার। ব্লকে ডেভেলপ করার জন্য যে সমস্ত মানে কাজগুলো সেন্টার থেকে আসে, স্টেট থেকে এটা ডিস্ট্রিবিউট হয় ব্লকের থেকে পাবলিকের কাছে চলে যাচ্ছে, ঠিক আছে, থ্রু বিভিন্ন ওয়েতে, পঞ্চায়েত বা মনে করো রেশন ব্যবস্থার মাধ্যম দিয়ে। যাই হোক, তো ব্যাপারটা হচ্ছে অল ইন্ডিয়া সার্ভিস যেরকম, সেখানে স্টেটের ওরকম একটা বডি আছে, স্টেটের মানে স্টেটেও ঠিক ওরকমই বডি আছে। বলছে হাউএভার, মানে দে অকুপাই লোয়ার পজিশন ইন দ্য অ্যাডমিনিস্ট্রেটিভ হিয়ারার্কি অফ দ্য স্টেট দেন দোজ হেল্ড বাই দ্য মেম্বার অফ অল ইন্ডিয়া সার্ভিস। অল ইন্ডিয়া সার্ভিসে আইএফএস, আইপিএস আর আইএস বললাম না, তো এই এমন নয় যে এই পোস্টের উপরে কাজ করবে এরা কখনোই এটা করতে পারে না। এরা সবসময় এদের নিচে, মানে ইনফিরিয়ার টু আইএস, আইপিএস, আইএফএস বলতে পারো, সবসময় এদের নিচে কাজ করবে, সুপ্রিয়ার কখনো হতে পারবে না। সেম পজিশনে যেতে পারে, মানে করতে করতে কী বলে, এক্সপিরিয়েন্স বা অনেক দিনের প্রমোশন হতে হতে যেতে পারে, কিন্তু এদের লেভেলের উপরে যেতে পারে না। বুঝতে পারছো এই পোস্টগুলো? নাম্বার অফ সার্ভিস ইন দ্য স্টেট ডিফারেন্ট ফ্রম স্টেট টু স্টেট। যেমন যেখানে ওয়েস্ট বেঙ্গলে যেমন জুনিয়র ইঞ্জিনিয়ার পোস্ট আছে, ঠিক আছে, তারপরে তোমার যত পাবলিক সার্ভিস কমিশনের যে পোস্টগুলো, এমন নয় যে অন্য রাজ্যে ঠিক ওরকমই পোস্ট হতে হবে, সেটা ডিপেন্ড করছে ওই স্টেটের স্ট্যাটাসে, মানে ওটা কীভাবে ওরা পোস্টগুলো করতে চাইছে। এটা হচ্ছে আমাদের যেমন ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশন এটা ডিসাইড করে। এই পাবলিক সার্ভিস কমিশনের মধ্যে যে সমস্ত বডিগুলো আছে, তাদেরকে রিক্রুটমেন্ট থেকে শুরু করে তাদের কী স্যালারি হবে, কীভাবে কী সমস্ত হেড অফিস থেকে সব কন্ট্রোল করা হয়, ঠিক আছে। আচ্ছা, তারপরে কি বলছে না, দ্য সার্ভিস দ্যাট আর কমন টু অল স্টেট, যে সব কিছু যে সেম সে পোস্ট হতে হবে তার তো কোনো মানে নেই, কিন্তু কিছু কিছু সার্ভিস আছে যেগুলো কমন আছেই, থাকতে হবে অ্যাকচুয়ালি। সিভিল সার্ভিস, হ্যাঁ শুনেছো, ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিস, ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিস, WBCS। ওয়েস্ট বেঙ্গল পুলিশ সার্ভিস অবশ্যই শুনেছো। ওয়েস্ট বেঙ্গল ফরেস্ট সার্ভিস, এগ্রিকালচার সার্ভিস হচ্ছে 7 শিডিউলের মধ্যে যেটা আছে, ঠিক আছে। তো এগ্রিকালচার সম্বন্ধে যেটা বলা আছে, যাই হোক, তো এগ্রিকালচার সার্ভিস। তারপরে ইচ অফ দিস সার্ভিস নেম আফটার দ্য স্টেট, যেমন মনে করো অন্ধ্রপ্রদেশ সিভিল সার্ভিস বলতে পারি, অন্ধ্রপ্রদেশ পুলিশ সার্ভিস, বা ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিস, ওয়েস্ট বেঙ্গল পুলিশ সার্ভিস, ওয়েস্ট বেঙ্গল ফরেস্ট সার্ভিস। যে মানে অ্যাকচুয়ালি নামটা হয় সেই স্টেটের আগে, না ইউপিপিএসসি,
বা মানে বুঝতে পারছো, উত্তরপ্রদেশ পুলিশ সার্ভিস, উত্তরপ্রদেশ পাবলিক সার্ভিস কমিশন, রাজস্থান পিএসসি, ঠিক আছে। এইভাবে কিন্তু নামগুলো করা হয়, আগে স্টেটের নাম থাকে। তাহলে আশা করি বুঝতে পেরেছি। এরপর কি বলছে, লাইক সেন্ট্রাল গভর্নমেন্ট। সেন্ট্রাল গভর্নমেন্ট কেমন ছিল, 4টে গ্রুপ, গ্রুপ এ, গ্রুপ ডি, গ্রুপ সি, গ্রুপ ডি ছিল। আগে তো ক্লাস 1 2 3 4 ছিল, তো সেখানেও এরকম ক্লাস 1 2 3 4 ছিল, দিয়ে পরবর্তীতে এটাকে গ্রুপ এ বি সি ডি করা হয়েছে। এখানে গ্রুপ এ আর বিটাকে বলা হয় গেজেটেড ক্লাস, আর ডি সি আর ডিকে বলা হয় নন গেজেটেড ক্লাস। দেখো একটা বিডিও অফিসে 4টেভাবে, মানে ডব্লিউবিসিএসে প্রথমে যারা থাকে তারা মনে করো হায়ার র্যাঙ্কে চলে যাচ্ছে, এই সমস্ত গেজেটেড অফিস। আর বিতে থাকছে পুলিশ, ঠিক আছে, পুলিশ। আর এখানে মনে করো বিডিও ধরতে পারো তুমি, ব্লক ডেভেলপমেন্ট অফিসার, বা বিভিন্ন রকম যে দপ্তরে যে সমস্ত বড় বড় অফিসার লাগে। তো এইগুলো হচ্ছে তোমার এবার সিডিতে হচ্ছে তুমি ম্যাক্সিমাম সিতে মানে জয়েন্ট বিডিও হতে পারো। তারপর ডিতে বিভিন্ন রকম ক্লার্ক আছে, মানে এই সমস্ত ব্যাপার স্যাপারগুলো বুঝতে পারছো। তো সি আর ডি হচ্ছে লোয়ার পোস্ট, যেটাকে নন গেজেটেড বলে, আর এ আর বিটাকে বলা হয় গেজেটেড ক্লাস। এবং মেম্বার অফ গেজেটেড ক্লাস, এই এ আর বি এর মেম্বার, এদেরকে বলে অফিসার। অফিসার এসছেন, হ্যাঁ। আর এখানে নন গেজেটেড বলে এমপ্লয়ি, হ্যাঁ, এমপ্লয়ি বলে, ঠিক আছে। তাহলে এটা কিন্তু মাথায় রাখবে। এইবার যদি মনে করো সেন্টার থেকে এত, মানে দেখা গেলো 1000টা সিট আছে, ওর মধ্যে দেখা গেলো 600 সিট আইএএসের করে দিয়ে সেন্টার পুশ করে দিল পুরো পার্টিকুলার কোনো একটা স্টেটে, এই যে রাজ্যে, প্রত্যেকটা ডিস্ট্রিক্টে। কিন্তু সেরকম কিন্তু করতে পারে না, একটা লিমিটেড আছে 33%। দেখো কী বলছে, অল ইন্ডিয়া সার্ভিস অ্যাক্ট অফ 1951 specifies that senior post not exceeding 33 and 1/3% of all Indian administrative service. Indian Police Service and Indian Forest Service are required to filled by the promotion of the officer employed in the state service. Such promotion are made on the recommendation of the selection committee constituted for the purpose in each state. Such committee is presided over by the chairman or the member of UPSC. মানে কি, এমন নয় যে কাউকে উপর থেকে আইএএস অফিসার, আইপিএস অফিসার এতটাই নিয়োগ করব না আমি যে পুরো স্যাচুরেট হয়ে যায়। স্যাচুরেটেড হয়ে গেলে নিচে যে এরা এই ডব্লিউবিসিএসের মাধ্যমে যে সমস্ত পুলিশগুলো আসে তারা আইপিএস হতে পারবে না, বা ডব্লিউবিসিএসের মাধ্যমে যে ফিডিওগুলো হচ্ছে এরা এইচডিও, ভবিষ্যতে আরও বড় বড় পোস্ট, যে আইএএস অফিসার র্যাঙ্কের যে পোস্টগুলো হয়, তাহলে আইএএস আর হতে পারবে না, বুঝতে পারছো। কারণ এদের প্রমোশন করার জায়গাই নেই, কারণ ওপরে স্যাচুরেট হয়ে আছে। ওই জন্য কিছুটা ছাড় দেওয়া হয়, যে একেবারে পুরোপুরি না ফিল করে একটা 33% বা ওই যে 1/3 যেটা বলছি, এই যে ফিল আপ করো, তারপরে প্রমোশনের মাধ্যমে। এইটা প্রমোশনটা কে করবে, এটা প্রিসাইড করবে চেয়ারম্যান অফ দ্য, কাকে কে প্রমোশন দেওয়া যায়, কোথায় কাকে পাঠানো যায়, সেই সব বিষয়গুলো ডিসাইড করবে চেয়ারম্যান অর দ্য মেম্বার অফ ইউপিএসসি, ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন আছে, তাদের চেয়ারম্যান বা মেম্বার, এরা সবাই মিলে একটা আলোচনা মিটিং করে এই জিনিসগুলো ডিসাইড করে, ঠিক আছে। তার কর্মের ভিত্তিতে, তার কাজের ভিত্তিতে, তার এফিসিয়েন্সির ভিত্তিতে এবং এক্সপিরিয়েন্স, নাম্বার অফ ইয়ার্স, কতদিন কাজ করেছে, এই সমস্ত উপর বেস করে কিন্তু এই প্রমোশনগুলো হয়, ঠিক আছে। চলো, তো কনস্টিটিউশনাল প্রভিশন কী কী আছে সেটা একটু দেখে নিই। আর্টিকেল 308 থেকে 314, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। 308 থেকে 314 নম্বর আর্টিকেল, এর মধ্যে পার্ট 14, ঠিক আছে। পার্ট 14 কী বলছে, পার্ট 14 অফ দ্য কনস্টিটিউশন কন্টেইন প্রভিশন উইথ রিগার্ড টু অল ইন্ডিয়া সার্ভিস। অল ইন্ডিয়া সার্ভিস সম্বন্ধে এখানে কিন্তু বলা আছে। আর ইউপিএসসি সম্বন্ধে বলে 315 থেকে 323, ঠিক আছে। তো আর্টিকেল 308 কী বলছে, 308 308 মেক্স ইট ক্লিয়ার দ্যাট দিস প্রভিশন ডু নট অ্যাপ্লাই টু দ্য স্টেট অফ জম্মু অ্যান্ড কাশ্মীর, ঠিক আছে। এই প্রভিশনটা অ্যাপ্লাই হবে না জম্মু কাশ্মীরের স্টেটকে, ঠিক আছে। মানে অ্যাকচুয়ালি এখন তো জম্মু কাশ্মীর নেই এসব, তো তাহলে আর এটা নিয়ে আর কথা বলার দরকার নেই। যখন ছিল তখন এই ধরনের, মানে অ্যাকচুয়ালি লক্ষ্মীকান্ত অনুযায়ী এটা কিন্তু লেখা হয়েছে। আচ্ছা, রিক্রুটমেন্ট অ্যান্ড সার্ভিস কন্ডিশন, 309 নম্বর আর্টিকেল কী বলছে, এম্পাওয়ার্স দ্য পার্লামেন্ট অ্যান্ড স্টেট লেজিসলেচার টু রেগুলেট দ্য রিক্রুটমেন্ট অ্যান্ড দ্য কন্ডিশন অফ সার্ভিস অফ দ্য পার্সন অ্যাপয়েন্টেড to service public services and post under the central and the states respectively। তার মানে 309 নম্বর আর্টিকেল
পার্লামেন্ট অ্যান্ড স্টেট লেজিসলেচার কী করতে পারে, রেগুলেট করতে পারে এদের রিক্রুটমেন্ট কীভাবে হবে, কন্ডিশন অফ সার্ভিস কেমন হবে, পার্সন কাকে অ্যাপয়েন্ট করছে, হ্যাঁ মানে যাকে অ্যাপয়েন্ট করছে তার মানে সার্ভিসের কি টেনিওর কী হবে, পোস্ট আন্ডার দ্য সেন্টার মানে কী কী পোস্ট আছে, কী সমস্ত এইসবগুলো কি এ রেগুলেট করে। আনটিল সার্চ মানে অ্যাকচুয়ালি কটা সিট কী এই সমস্ত ব্যাপার স্যাপারগুলো, বুঝলে। আনটিল সার্চ ল আর মেড দ্য প্রেসিডেন্ট অ্যান্ড গভর্নর ক্যান মেক রুল টু রেগুলেট দিস ম্যাটার। এই ধরনের ল তৈরি হওয়ার পরে প্রেসিডেন্ট আর গভর্নরের হাত দিয়ে এটা কী করা হয়, মানে অ্যাকচুয়ালি এদের হাত দিয়েই জিনিসটা আসে, ঠিক আছে, এই ম্যাটারটা রেগুলেট হয়। আচ্ছা, রিক্রুটমেন্ট ইনক্লুড কী কী, রিক্রুটমেন্টের মধ্যে কী কী আসে, অ্যাপয়েন্টমেন্ট আসে, ঠিক আছে, ঠিক আছে, এদের যে রিক্রুটমেন্ট হবে এর মধ্যে অ্যাপয়েন্টমেন্ট, সিলেকশন কীভাবে হবে, ডেপুটেশন কীভাবে, কোথায় কী মানে পাঠানো হবে, প্রমোশনটা কীভাবে হবে, অ্যাপয়েন্টমেন্ট বাই দ্য ট্রান্সফার। দেখো এটা হওয়ার পরে কিন্তু পরে চেঞ্জ করতে পারবে না, ঠিক আছে, অ্যাপয়েন্টমেন্ট বাই ট্রান্সফার কীভাবে কী প্রসিডিওর, সেই সমস্ত নিয়মকানুনগুলো এখানে কিন্তু একটা নিয়মকানুনের মধ্যে করার পরে এই জিনিসটা একটা সার্কুলেট হয় এবং প্রেসিডেন্ট আর গভর্নর দ্বারা এটা করা হয়, মানে কনভে করা হয়, ঠিক আছে। আচ্ছা, নেক্সট বলছে পার্লামেন্ট অর স্টেট লেজিসলেচার ক্যান ইম্পোজ রিজনেবল রেস্ট্রিকশন অন দ্য ফান্ডামেন্টাল রাইটস অফ দ্য পাবলিক সার্ভেন্ট ইন ইন্টারেস্ট অফ ইন্টিগ্রিটি, অনেস্টি, এফিসিয়েন্সি, ডিসিপ্লিন, ইম্পার্শিয়ালিটি। মানে কোন একটা অফিসার সে তার ফান্ডামেন্টাল রাইটসটাকে করে যা খুশি ডিপার্টমেন্টের ভিতরের ঘটনা সব এক্সপ্রেস করে দিচ্ছে, তারপরে কোনো প্রাইভেসি মেনটেন করছে না, তারপরে আমার এটা মানে অ্যাকচুয়ালি সেই সমস্ত জায়গায় কোথাও জায়গায় ইম্পার্শিয়ালভাবে মানে পার্শিয়ালিটিভাবে কাজ করছে, ইম্পার্শিয়াল এই সমস্ত। এই জন্য এদের যাতে পাবলিকের কোনো রকম কোনো ক্ষতি না হয় বা পাবলিকের ইন্টারেস্টের জন্য এদের উপরে কিছু রিজনেবল রেস্ট্রিকশন লাগানো হয়, কিছু ফান্ডামেন্টাল রাইটস যেটা পাবলিক সার্ভেন্ট যারা হয় তাদের কিন্তু থাকে না, বুঝতে পারছো। কারণ থাকলে কিন্তু মানে দেশে একটা বিশৃঙ্খলা তৈরি হতে পারে। কারণ এরা সাধারণ মানুষের মতো যদি এরাও আন্দোলন করতে শুরু করে, এরাও যদি গভর্নমেন্টের বিষয় বিভিন্ন রকম জায়গায় হস্তক্ষেপ করতে শুরু মানে ব্যাপারটা হচ্ছে এরা কি সার্ভিস দেবে গভর্নমেন্টকে, গভর্নমেন্টের নির্দেশ অনুযায়ী একটা সার্ভিস দেবে। এবার সেইখানে একটা রিজনেবল রেস্ট্রিকশন না লাগালে এরা এদের মতো করে ইন্ডিপেন্ডেন্ট হয়ে আমি কাজ করব না, এই কাজটা আমি করব না, ওদিকে আমি যাব না, অথচ এর এখতিয়ারের বা এরকম ব্যাপার, ঠিক আছে। তো সেইখানে দাঁড়িয়ে কিন্তু কি এদের একটা রিজনেবল রেস্ট্রিকশন এদের উপরে লাগানো হয়েছে, ঠিক আছে। ফান্ডামেন্টাল রাইটস সেখানে ভায়োলেট হয় কিছুটা। টেনিওর অফ দ্য অফিস, এখানে টেনিওরটা কী বলছে, আর্টিকেল 310 310 হোল্ড অফিস ডিউরিং দ্য প্লেজার অফ প্রেসিডেন্ট সেন্টার আর গভর্নর। মানে অ্যাকচুয়ালি কি 310 নম্বর আর্টিকেলে বলা আছে যে কতদিন মানে হোল্ড করবে অফিসটা, প্লেজার অফ প্রেসিডেন্ট সেন্ট্রাল গভর্নমেন্টের ক্ষেত্রে কিন্তু, ঠিক আছে, প্রেসিডেন্টের ইচ্ছা মতো জিনিসটা হয়, ঠিক আছে, প্রেসিডেন্ট কতদিন ধরে নিয়োগ করবে কোথায়, ঠিক আছে। তো এই টেনিওরটা উনি কিন্তু ডিসাইড করেন আর গভর্নর করেন স্টেটের ক্ষেত্রে, ঠিক আছে। আচ্ছা, আমরা যেমন বললাম যে ফান্ডামেন্টাল রাইটস ভায়োলেট করে হয়ে যায় অনেক জায়গায়, কিন্তু এদেরও একটা সেফগার্ড মানে হিসাবে এদের একটা আছে, সব জায়গায় আমরা এদের উপরে কি মানে যা খুশি তাই করতে পারি না, মানে এদেরও কিছু কিছু রেস্ট্রিকশন করা আছে বা রাইটস দেওয়া আছে। কি বলছে আর্টিকেল 311 নম্বর আর্টিকেল কি বলছে, প্লেসেস টু রেস্ট্রিকশন অন দ্য অ্যাভাব ডক্ট্রিন অফ প্লেজার, ঠিক আছে। কী বলছে, টু সেফগার্ড অফ দ্য মানে একটা সেফগার্ড হিসেবে কাজ করছে সিভিল সার্ভেন্টদের উপরে, এগেনস্ট দ্য সিভিল সার্ভেন্ট আরবিট্রারি ডিসমিসাল অফ দ্যার পোস্ট। মনে করো আমি ডিসমিস করে দিলাম, যা খুশি করে দিলাম, তাকে অনির্দিষ্টকালীন মানে কালের জন্য তাকে রিমুভ করে দিলাম পোস্টে। মানে ডিসমিস করে দেওয়া আর রিমুভ করে দেওয়া তো জানো, রিমুভ করে দেওয়া মানে জাস্ট পোস্ট থেকে সরিয়ে দেওয়া, আর ডিসমিস করে দেওয়া মানে ফিউচারের জন্য পোস্ট থেকে সরিয়ে দেওয়া, বুঝতে পারছো। তো মানে এ সিভিল সার্ভেন্ট ক্যান নট বি ডিসমিসড অর রিমুভড বাই অ্যান অথরিটি সাবঅর্ডিনেট টু দ্যাট বাই হুইচ হি ওয়াজ অ্যাপয়েন্টেড। মনে করো আমি একটা সিভিল সার্ভেন্টকে অ্যাপয়েন্ট করেছি ইউপিএসসি, আর একে ডিসমিস করছে স্টেট পিএসসি, এটা সম্ভব না, বোঝা গেল। তার মানে এটা যে বডি অ্যাপয়েন্ট করেছে তাদেরই একমাত্র ক্ষমতা আছে, এবং শুধু যে চাইলো আর ঝপাং করে তাকে সরিয়ে দিল এরকম ব্যাপারটা হয় না। কি হয়, এর উপরে একটা ইনকোয়ারি হয়। সেকেন্ড যে সেফগার্ডটা কী বলছে, সিভিল সার্ভেন্ট ক্যান নট বি ডিসমিসড অর রিমুভড অর রিডিউসড ইন র্যাঙ্ক, ঠিক আছে, এই 4, 5 এগুলো নেগলেক্ট করে দিও, র্যাঙ্ক
except after an inquiry in which he has been informed of the charges। তার মানে এনকোয়ারি কমিটি বসবে, সেই এনকোয়ারি করা হবে যে এর উপরে করাপশানের যে চার্জটা এটা আদৌ ঠিক কিনা, সেটা কিন্তু এটা বিষয়টা ভালো করে জাস্টিফিকেশান হবে, দেখবে মানে ইনভেস্টিগেশন হবে। যে সার্ভেন্টের ওপরে এই চার্জটা আসে সেও কিন্তু চাইলে তার মানে সে যে নির্দোষ বা ইনোসেন্ট সেইটা প্রমাণ করার জন্য সে কাউকে অ্যাপয়েন্ট করতে পারে, অসুবিধা নেই। ঠিক আছে, টু সেফগার্ড। এবার এই যে দুটো সেফগার্ড যেটা বললাম, এই দুটো সেফগার্ড শুধু এই সিভিল সার্ভেন্টদের ওপরে, কিন্তু এমন নয় যে এটা ডিফেন্স সার্ভিসে যারা কাজ করে, ঠিক আছে, মেম্বার অফ ডিফেন্স সার্ভিস অ্যান্ড পার্সন হোল্ডিং মিলিটারি পোস্ট, যে মিলিটারি পোস্ট যেগুলো হোল্ড করা আছে না, এদের কিন্তু এই ধরনের কোনো রকম রাইট নেই। এরা সমস্ত, এদের একটা আলাদা মিলিটারিদের একটা কোর্ট হয়, ওই কোর্টে সব বিচার হয়, ঠিক আছে, কোনো রকম কোনো দোষী সাব্যস্ত হলে সেই অনুযায়ী অ্যাকশান নেওয়া হয়, ঠিক আছে। এখানে কিন্তু এদের এই এই যে সিভিল সার্ভেন্টদের যে রাইটটা আছে এটাও কিন্তু নেই এদের, বুঝতে পারছো। অল ইন্ডিয়া সার্ভিস দেখো কি বলছে এখানে। তো অল ইন্ডিয়া সার্ভিসে এখানে আমরা যেটা ডিসকাস করছি যে জুডিশিয়াল সার্ভিস, মানে সারা ভারতবর্ষের সার্ভিসের উপরে এটা অল ইন্ডিয়া জুডিশিয়াল সার্ভিস, ঠিক আছে। তো মানে অ্যাকচুয়ালি এটা কিন্তু ওই রেসপেক্টে দেখা হচ্ছে না, আইপিএস আইএএস আইএফএস এর রেসপেক্টে না, ঠিক আছে। কি বলছে, অল ইন্ডিয়া, যে ভারতবর্ষের যে সমস্ত সার্ভিসগুলো আছে যার মধ্যে ইনক্লুড আছে অল ইন্ডিয়া সার্ভিস, ঠিক আছে। তো 312 নম্বর আর্টিকেল কী বলছে, মেক্স দ্য ফলোয়িং প্রভিশন ইন রেসপেক্ট অফ অল ইন্ডিয়া সার্ভিস। সারা ভারতবর্ষে যে সমস্ত সেন্ট্রাল লেভেলে যে সমস্ত সার্ভিস বলছে, পার্লামেন্ট যদি কোনো একটা পোস্ট যদি করতে হয়, ঠিক আছে, পার্লামেন্ট ক্যান ক্রিয়েট অল নিউ সার্ভিসেস। মনে করো এই যে অল ইন্ডিয়া জুডিশিয়াল সার্ভিস, তো এই সমস্ত নতুন নতুন সার্ভিস কিন্তু সে অ্যাড করতে পারে, ক্রিয়েট করতে পারে, ঠিক আছে। কিন্তু এর পাওয়ারটা কাকে দেওয়া আছে, রাজ্যসভাকে। এই রাজ্যসভা পাসেস রেজলিউশন ডিক্লেয়ারিং দ্যাট ইট ইজ নেসেসারি অর এক্সপিডিয়েন্ট ইন ন্যাশনাল ইন্টারেস্ট টু ডু সো। মানে ন্যাশনাল ইন্টারেস্টের জন্য যদি কোনো একটা এরকম কিছু কেউ করতে চায়, সেটা করতে পারে। রাজ্যসভায় রেজলিউশন পাস করে যদি করতে চায়, নতুন একটা বডি তৈরি করবে, অল ইন্ডিয়া জুডিশিয়াল সার্ভিস বা এই ধরনের আরও অন্য কিছু, যেমন মনে করো অল ইন্ডিয়া তোমার পঞ্চায়েতের এস্টে কোনো একটা বডি তৈরি করলো, বা মানে জাস্ট পাবলিককে আরও সেবা দেওয়ার জন্য এই ধরনের বডি করা হলো, ঠিক আছে। তো তাহলে সেটা কিন্তু করা সম্ভব। সাচ এ রেজলিউশন ইন রাজ্যসভা শুড বি সাপোর্টেড বাই 2/3 অফ দ্য মেম্বার প্রেজেন্ট অ্যান্ড ভোটিং। তার মানে এমনি হবে না, স্পেশাল মেজরিটি 2/3 মেজরিটি দিয়ে কিন্তু পাস করতে হবে। পাওয়ার অফ দ্য রেকমেন্ডেশন ইজ গিভেন টু রাজ্যসভা টু প্রোটেক্ট দ্য ইন্টারেস্ট অফ স্টেট ইন ইন্ডিয়ান ফেডারেল সিস্টেম। তার মানে এই যে রাজ্যসভাকে, কারণ রাজ্যের মেম্বাররা প্রেজেন্ট করে রাজ্যসভাকে, তো যাতে ফেডারেল স্ট্রাকচারটা মেনটেন থাকে তার জন্য কিন্তু এই পাওয়ারটা দেওয়া হয়েছে এদেরকে। এমন নয় ইউনিটারি হয়ে যাবে সবসময়, ঠিক আছে। তাহলে এই জন্য কিন্তু এই পাওয়ার দেওয়া হয়েছে রাজ্যসভাকে, প্রোটেক্ট দ্য ইন্টারেস্ট অফ দ্য স্টেট ইন ইন্ডিয়ান ফেডারেল সিস্টেম, ঠিক আছে। পার্লামেন্ট ক্যান রেগুলেট দ্য রিক্রুটমেন্ট অ্যান্ড কন্ডিশন, ঠিক আছে। পার্লামেন্ট হ্যাজ এনাক্টেড দ্য অল ইন্ডিয়া সার্ভিস অ্যাক্ট 1951। 1951 সালে অল ইন্ডিয়া সার্ভিস অ্যাক্ট, যেটা উনি বলছে রেগুলেট এবং রিক্রুটমেন্ট করতে পারে, যা রিক্রুটমেন্ট অ্যান্ড কন্ডিশন, ঠিক আছে। কী বলছে, 42nd বা 42তম 42nd কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 1976 কী বলছে, মেড দ্য প্রভিশন ফর দ্য ক্রিয়েশন অফ অল ইন্ডিয়া সার্ভিস, নো সাচ লস হ্যাজ বিন মেড সো ফার। তার মানে একটা প্রভিশন বলছে অল ইন্ডিয়া জুডিশিয়াল সার্ভিসের একটা প্রভিশন করা হোক, ঠিক আছে, অল ইন্ডিয়া জুডিশিয়াল সার্ভিস বলে একটা পোস্ট আনা হোক, কিন্তু সেটা কিন্তু এখনও পর্যন্ত কোনো রকম কোনো পিকচারে আসেনি জানো। তো এইরকম কোনো পোস্ট অল ইন্ডিয়া জুডিশিয়াল সার্ভিস বলে কিছু নাই। মানে এটা আনার জন্য প্রস্তাব দেওয়া হয়েছিল, কিন্তু আর্টিকেল 312 কী বলছে, ইনসার্টেড ইন 28তম কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 1972 সালে এসেছিলো। হ্যাঁ, তো আর্টিকেল 312A ইনসার্টেড 28তম কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট কনফার্স পাওয়ার অন দ্য পার্লামেন্ট টু ভ্যারি or revoke the condition of service of person who were appointed to a civil service of crown in India before 1950.
দেশ তো স্বাধীন হয়ে গেছে 1947 সালে। এবার 26শে জানুয়ারি 1950, এটা মনে করো প্রজাতন্ত্র দিবস। এরপরে ভারত পুরোপুরি স্বাধীন হয়ে গেছে, ঠিক আছে, মানে অ্যাকচুয়ালি রিপাবলিক ডে বলতে পারো সেই এরপরে। এবার বলছে যে 1950-এর আগে যে সার্ভিসগুলো ছিল ইন্ডিয়ার, যে সিভিল সার্ভিস, যে সমস্ত সার্ভিসগুলো ছিল, যে সার্ভিস কন্ডিশন ছিল, সমস্ত জায়গায় অ্যাপয়েন্টমেন্ট পলিসি প্রসিডিওর, সেই সমস্ত গেলেও কিন্তু চাইলে ভারত সরকার চেঞ্জ করতে পারে 28তম সংশোধন এনে 1972 সালে, বা আর্টিকেল 312 এতে বলছে যে চাইলে চেঞ্জ করতে পারে, যে ওই পুরনো প্রথায় চলতে হবে তার কোনো মান নেই, এটা ইচ্ছা হলে তারা চেঞ্জ করতে পারে। এরপরে কি বলছে, লাস্ট স্লাইড দেখো কি বলছে, যে কিছু আর্টিকেল সম্বন্ধে একটু ডিসকাস করে নিই। এই আর্টিকেল কিন্তু পার্ট 14-এর মধ্যে আছে, মাথায় রাখবে, পার্ট 14। হ্যাঁ, ঠিক আছে। তো কি বলছে, 308 নম্বর বলছে ইন্টারপ্রিটেশন সম্বন্ধে বলা হচ্ছে। 309 নম্বর রিক্রুটমেন্ট অ্যান্ড কন্ডিশন অফ সার্ভিসেস অফ পারসন সার্ভিং দ্য ইউনিয়ন অর এ স্টেট। 310 নম্বর আর্টিকেল বলছে টেনিওর অফ অফিস অফ পারসন সার্ভিং দ্য ইউনিয়ন অর স্টেট, ঠিক আছে, টেনিওর কী হবে সেটা বলছে। 309 রিক্রুটমেন্ট কন্ডিশন বলছে। 311 বলছে ডিসমিসাল, রিমুভাল, রিডাকশন অফ র্যাঙ্ক, হ্যাঁ, ডিমোশন করা, এই সমস্ত বিষয়গুলো সিভিল ক্যাপাসিটি, ইন সিভিল ক্যাপাসিটিস আন্ডার ইউনিয়ন অ্যান্ড অর স্টেট। 312 নম্বর অল ইন্ডিয়া সার্ভিস, নতুন কিছু জব সার্ভিস ক্রিয়েশন করতে পারে। 312 নম্বরে পাওয়ার অফ পার্লামেন্ট টু ভ্যারি or revoke condition of service of officer of certain services, ঠিক আছে, এই সব কন্ডিশনগুলো চেঞ্জ করতে পারে, বাতিল করে দিতে পারে কোনো একটা পোস্ট। 313 নম্বর হচ্ছে ট্রানজিশনাল প্রভিশন। 314 নম্বর হচ্ছে প্রভিশন ফর প্রোটেকশন অফ এক্সিস্টেন্স অফিসার ইন সার্টেন সার্ভিস, এটা রিপিল করা হয়েছে, ঠিক আছে। সো দিস আর দ্য দিস ইজ অল অ্যাবাউট দ্য অল ইন্ডিয়া মানে সিভিল সার্ভিস। হ্যাঁ, যে আমরা দেখছি যে আস্তে আস্তে আমরা যে পাবলিক সার্ভিস যেগুলো আছে সেগুলো কি আইপিএস, আইএস, আইএফএসের আর কি রুল, কীভাবে কোটায় রিক্রুটমেন্ট হচ্ছে, সব কিছু রিভিশন করো ভালো করে, বলছি বারবার। অনেক আমরা লেকচারটা কিন্তু আর ফুলে ফেপে অনেক বড় হয়ে গেছে, মানে অ্যাকচুয়ালি এইটা বোধহয় 9 নাম্বার লেকচার হচ্ছে, ঠিক আছে। তো প্রিভিয়াস লেকচারগুলো ভালো করে মন দিয়ে দেখো, এবং লক্ষ্মীকান্তটা ভালো করে পড়ো, যেটা পড়াচ্ছি সেই জায়গাগুলো খুলে খুলে দেখো, তাহলেই কিন্তু থাকবে। এবং মক টেস্ট দিতে শুরু করো, ঠিক আছে, আদারওয়াইজ কিন্তু এমসিকিউ সলভ করতে শুরু করো। লুসেন্টের একটা বই আছে, ওই বইটা থেকে এমসিকিউ সলভ করো, ঠিক আছে, তাহলে দেখবে অনেকটা ক্লিয়ার হয়ে গেছে। সো আই হোপ ইট ইজ ক্লিয়ার টুডে আপ টু দিস। থ্যাংক ইউ ফর লিসনিং।